নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। এই মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। আজকের হাল্লা বোল শুরু করতে চলেছি। আর হাল্লা বোল শুরুতেই প্রত্যেক দিন বিভিন্ন বিষয় তো থাকেই হাল্লা বোল আলোচনার। 21 তারিখটা অনেকটা এখনো পর্যন্ত দেরি থাকলেও তরজা মোটামুটিভাবে যেভাবে চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকে 21শে জুলাইয়ের সভায় তৃণমূল তো এই মুহূর্তে কার্যত বিভিন্ন শিবিরে ভাগ হয়ে গিয়েছে। তো মমতা শিবির ভাবছেন যে তারাই ওয়ান অ্যান্ড অনলি এখনো পর্যন্ত বলে যাচ্ছে। তো এদিকে ঋতব্রত শিবির আবার আদালতের কপি হাতে নিয়ে বলছেন আমরাই আসল, বাকি যারা বলছেন তারা আনঅথরাইজড। তো এখন সামগ্রিক এই ছবির মধ্যে পশ্চিমবাংলায় 21শে জুলাই যখন পালন হবে, কংগ্রেস তো এবার আরও মারাত্মকভাবে পালন করবেন তারা বলছেন। তো এই সভা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গিয়েছে। কেন বিপাকে পড়েছেন? প্রশ্নের জায়গা কেন অ্যারাইজ হচ্ছে? তৃণমূল সরকার বা তৃণমূল জমানায় যখন বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী ছিলেন, তাকে 104 থেকে 5 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নেবার জন্য। এদিক থেকে ওদিক যাবেন তাতেও পারমিশন, এদিক থেকে সেদিক যাবেন তাতেও পারমিশন। তো এই হতো আর কি। তৎকালীন তৃণমূল জমানায় কোনো জায়গায় আপনি কোনো কিছু করবেন, মানে বিরোধীরা করবেন, তার জন্য লাগাতার পারমিশন নিতে হতো। আর সেই পারমিশন খারিজ হয়ে যেত, আবার তারপর পারমিশন খারিজ, পারমিশন খারিজ। এই হচ্ছে সামগ্রিক ছবি। কিন্তু এবার সরকার যখন বদলে গিয়েছে, তারা একবারের জন্য বলেননি না সভা করতে দেব না। তারা বলছেন আসুন করুন, কোনো অসুবিধে নেই, আমি বলে দিচ্ছি জায়গা, আপনি করুন সেখানে। তাতেও নাকি না, তাতেও নাকি সমস্যা। ওই বৃষ্টির দোহাই দিয়ে বলছেন নাকি জল কাদা, ব্রিগেডে সভা করতে অনুমতি দিয়েছেন, বলছেন না। তাহলে প্রশ্ন উঠবে না কিসের ভয় বা কিসের জন্য মানুষ তৃণমূল সাথে আর নেই? ছবি যখন দেখা যাবে, যদি এটা সামনে চলে আসে, এই ভয়, এই প্রশ্ন করছেন জনসাধারণ। একদিকে যখন এই বিষয় নিয়ে আজকে হাল্লা বলে আলোচনা করব, খুব স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গে নানান মন্তব্য আমরা পেয়েছি। ঠিক তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট আজকে আরও একখানা ঘটনা, যে ঘটনায় প্রায় 20 বছর পর রাজ্যে ফিরছেন তসলিমা নাসরিন। মারাত্মক তাৎপর্য রয়েছে আজকের এই আলোচনায়। নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বললেও লাস্ট 15 বছরে তসলিমাকে ফেরানোর উদ্যোগ আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিতে দেখিনি। তাহলে পরে কি এই প্রসঙ্গে উত্থাপন হবে? এক পক্ষকে কি তুষ্টিকরণের জন্য? ধর্মনিরপেক্ষ বামেরাও বলে নিজেদেরকে, যে সময়ের ঘটনা, যে সময় লজ্জা নিয়ে তাকে বেরিয়ে যেতে হয়েছিল, সেই ধর্মনিরপেক্ষ দল সিপিআইএমও আজকে এই প্রশ্নের জায়গায় থাকছে। কারণ তারা যা করে গিয়েছে, তারপর থেকে লজ্জাটা যেভাবে এগিয়েছে, আর তারপর ভরসাহীন হতেই, ভয় আউট হতেই আজ তসলিমা নাসরিন তিনি আসছেন বাংলায়। কতটা মারাত্মক সেই জায়গা অবশ্যই আজকের আলোচনা তার কেন্দ্রবিন্দুতে থাকবে। তারই সঙ্গে রয়েছে আজকের আরও এক গুরুত্বপূর্ণ আলোচনা, খারিজি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। এখন এই ব্যাঙের ছাতার মতন খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠলো কি করে আমাদের পশ্চিমবাংলায়? 15 বছর ধরে তৃণমূলের জমানায় এদেরকে কে পারমিশন দিল যে খারিজি মাদ্রাসা নিয়ে আজকে আলোচনার মূল জায়গায় আসবার প্রচেষ্টা আমরা করব। কারণ এই প্রসঙ্গে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে, আমাদের ইনফ্যাক্ট স্কুলের সংখ্যাতেও খারিজি মাদ্রাসার সংখ্যা এক একটা জেলায় এমন এমন জায়গা নিয়ে নিয়েছে যা মারাত্মক অবস্থা। তো যাই হোক, চলুন আজকে সরাসরি আলোচনায় আসবো। প্রথম 21শে জুলাইয়ের সভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা বিপাকে, এই প্রসঙ্গে আমরা যখন চ্যালেঞ্জ দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন, তার এই জবাব দেওয়ার মধ্যেই প্রশ্ন লুকিয়ে রয়েছে। শুনুন সেই বক্তব্য। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন। করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক
প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। দম আছে, দম থাকলে লড়ুন আপনারা, এটা নর্মাল বিষয়। এটাতে কেন ভয় পাচ্ছেন তারা? মানে যদি এবার ড্রোনটা ওঠে, যে জোনগুলো দেখা যাবে তাতে কি কিছুই ধরা পড়বে না? লোক কোথায়? লোক মানে তৃণমূল, আর তৃণমূলের যে ভাগ, এই ভাগ হয়ে যাওয়ার পর তৃণমূলের আর কে পড়ে রয়েছে, কোথায় কি পড়ে রয়েছে, তারই এখন সব থেকে বড় সংশয়ের জায়গা। আর এদিকে কংগ্রেস তো আরো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, বলছেন যে ব্রিগেডে মমতা ব্যানার্জিকে দেওয়া মানে সেখানে নাকি ভারত মহাসাগরে ওই সাঁতরে পার হতে বলার মতন সমান। আমরা অধীরবাবুর তার প্রতিক্রিয়া শুনছিলাম। যাই হোক, আমি ধীরে ধীরে আলোচনায় আসবো এই প্রসঙ্গে। তবে যারা এই মুহূর্তে প্যানেলিস্টে উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাঞ্জন দাস, নীলাঞ্জনকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদাকে স্বাগত। আর দূরাভাষ থেকে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ দা, স্বাগত জানাই আপনাকে। অমিতাভ দাকে দিয়ে শুরু করি আমি প্রতিদিনই, কারণ খুব স্বাভাবিকভাবে রাজনৈতিকগত প্রেক্ষিত থাকে একখানা। এবারে রাজনৈতিক প্রেক্ষিত অমিতাভ দা, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা ফিতে নিয়ে মাপতে গেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট রিপ্লাই আমরা পেয়েছি। জল কাদার দোহাই দিচ্ছেন নাকি মাঠ ভরবে না তার ভয় পাচ্ছেন? কোনটা? এত ভয় কিসের? দেখো, এই মুহূর্তে এই ব্রিগেড পর্বটাতে বা ব্রিগেড প্রসঙ্গটাতে ঢোকার আগে মনিময় আমি অন্য একটা জায়গা থেকে প্রবেশ করার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ত্রিধা বিভক্ত। একটা অংশ ইতিমধ্যে এনসিপি নামে একটি দলের পকেটে ঢুকে পড়েছে, যদিও তারা ভোট আদায় করেছিল তৃণমূল কংগ্রেসের নামে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে। সুতরাং শহীদ দিবস পালন করা তাদেরও একটা নৈতিক দায় আছে, অন্যথায় পশ্চিমবঙ্গে ফিরে এসে আগামী লোকসভা নির্বাচনে তারা কি দাঁড়িয়ে কিসের ভিত্তিতে ভোট চাইবেন। এনসিপি পার্টিতে চলে গেলেন, সমর্থক নেই, কর্মসূচি নেই, শুধু ব্যানারটা আছে, এইভাবে তো হবে না। তাহলে যদি ভিত গড়ে তুলতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে সেই রাজনীতির যে মূল ভিত্তিগত পরিচিতিগুলো তৈরি হয়েছিল তার মধ্যে একটা 21শে জুলাই শহীদ দিবস, সেই পালন করার দায় তাদের বর্তায়। দুই, যারা নিজেদেরকে এখন অফিসিয়াল তৃণমূল বলে দাবি করছেন, আদালতের একটি অবজারভেশনকে রায় বলে ধরে নিয়ে প্রচার করছেন এবং বলছেন যে তারাই প্রকৃত তৃণমূল, তাদেরও দায় বর্তায় 21শে জুলাইয়ের কাছে। কারণ বিষয়টা শহীদ দিবস, আবারও বলছি, খুব সেন্সিটিভ বিষয়। এটা যদি পাগলু ডান্সের অনুষ্ঠান হতো তাহলে আরেকটা প্রসঙ্গ হতো, অ্যানুয়াল মোৎসবের ব্যাপার হতো তাহলে একটা ব্যাপার হতো। শহীদ দিবস, শহীদ কাদের পক্ষে আছেন, মানে এই 3 খণ্ডের মধ্যে শহীদ কোন জায়গায় আছেন সেইটা একটু বুঝে নেওয়া দরকার। ব্রিগেড টিগেড তো অনেক পরের প্রশ্ন আসবে। এবং তৃতীয় যে অংশটি পড়ে আছে, অর্থাৎ প্রতীকী তৃণমূল, যার নামে তৃণমূল, যার সঙ্গে তৃণমূল নামটা সমার্থক বলে এতদিন বাংলার মানুষ জানত, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটাই মুখ ছিল। আজকে অনেকগুলো মুখোশ এসছে আশেপাশে, কিন্তু একটাই মুখ ছিল তখন। তো ফলে প্রশ্ন হচ্ছে, 21শে জুলাই যাকে তারা শহীদ দিবস বলেন, এমনকি কংগ্রেসও বলে, এই শহীদ দিবসের পেছনের ইতিহাস আমরা সকলেই জানি। মহাকরণ দখল করবার মতো একটি নৈরাজ্যকর রাজনীতির ক্ষেত্রে কি ঘটেছিল সে সমস্ত কিছু আমাদের জানা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাড়ম্বরে সেইটাকে তারা প্রতি বছর পালন করে এসছেন। এইবার তাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। এক পক্ষ ইতিমধ্যে 21শে জুলাই নিয়ে সাইলেন্ট, জানি না তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে দেখছেন। তো বাকি দুই পক্ষের মধ্যে কারা প্রকৃত তৃণমূল হিসেবে 21শে জুলাইকে পালন করবেন? এবং প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যাদের এতদিন পর্যন্ত যেখানে প্রতীক এবং ব্যক্তি, দল এবং ব্যক্তি মিলেমিশে ছিল, তাদের কাছে ব্রিগেড অ্যালট করে, অর্থাৎ আসুন ব্রিগেডের ময়দান ভরিয়ে দেখান। এই যে ব্রিগেডের ময়দান ভরিয়ে দেখান, এটার ভেতরে যারা বলছেন, মানে মুখ্যমন্ত্রী বা শাসক পক্ষ যে কথাটা বলছেন, তারাও সম্ভবত জল মাপতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে কত শতাংশ মানুষের সমর্থন আছে। যারা দিদি দিদি বলে বুক চাপড়াচ্ছেন, যারা বলছেন আমরা এখনো কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমরা দিদিকে দেখে রাজনীতি করতে এসেছি এবং দিদির সঙ্গে আছি, মরণ দিদির সঙ্গে থাকবো, তারা কতজন জমা হন আর কতজন বাই চান্স মুখ ফসকে বলে ফেলা নির্মল ঘোষ শুনেই ঋতব্রত ক্যাম্পে গিয়ে হাজির হবেন। মানে এই ব্রিগেডটা ফিল আপ করবার ক্ষেত্রে দু ধরনের, এখন তো তৃণমূল কর্মীরা এরকম একটা ফ্লোটিং আইসবার্গের মতো অবস্থায় রয়েছেন, অর্থাৎ কে যে জলের তলায়, কে যে জলের উপরে ভেসে আছেন, কে যে তৃণমূলে ঋতব্রতদের গ্রুপে চলে গেছেন, মানে আনুষ্ঠানিক কমিটি ঘোষণা হয়েছে কিন্তু সমর্থকদের মধ্যে সে ভাগাভাগিটা হয়নি, বা সমস্ত নেতৃমণ্ডলীর ভাগাভাগি হয়নি। ফলে
কারা যে মমতার সঙ্গে রয়েছেন, ব্রিগেডের মঞ্চে কারা থাকবেন, তার তালিকা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সংশয়ে পড়ে আছেন। একেবারে অমিতাভদা যেটা বলছেন, সংশয় পড়ে রয়েছেন। আমাদের তো এটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবকিছুতে চ্যালেঞ্জ নিয়েছেন। এই চ্যালেঞ্জ কেন ভয় পাচ্ছেন? এই চ্যালেঞ্জকে সাদরে কেন গ্রহণ করতে পারছেন না? আমার এই জায়গায় একটা বক্তব্য দেবজিৎ সরকারের মনে পড়ে যাচ্ছে, তিনি দিয়েছেন, আমাদেরকে বাইট দিয়েছেন। তিনি যেটা বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে অবলুপ্তির পথে তৃণমূল। শোনাই সেই বক্তব্যটা, শুনুন। লোক হবে না, রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনেই তৃণমূল বিলুপ্তির দিকে। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু যাবার আগে কিছু কোষের স্বভাবসিদ্ধ নড়াচড়া, কিন্তু সেটা প্রাণের লক্ষণ নয়। আর দ্বিতীয়ত, বিভিন্ন সময় যারা এই 21শে জুলাই পালন করেছেন, তৃণমূল কিংবা কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেসের তরফ থেকে, দুজনেরই কোনো নৈতিক অধিকার নেই 21শে জুলাই পালন করার। প্রথমত, তৃণমূল কংগ্রেসের সেদিন থেকে নৈতিক অধিকার হারিয়েছে যেদিন কিনা যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই তাকে প্রথম তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার, সেই সরকারের ক্যাবিনেটে সামিল করা হয়েছিল। সুতরাং প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা তৃণমূল কংগ্রেসের সেই দিনই ফুরিয়ে গিয়েছিল, অন্তত 21শে জুলাই করার আগে। মানে অনেকে আবার বলছেন এই শহীদ দিবস না ছাই, আসো সবাই ডিম ভাত খাই, পাগলু ড্যান্স। এই হচ্ছে শহীদ দিবস নাকি তৃণমূল কংগ্রেসে ছিল একটা সময়। এবার তো আরো বড় চ্যালেঞ্জের জায়গা। চার্লসদার কাছে আসবো। চার্লসদা, ডিমে তো এবার অ্যালার্জি, মানে ডিম ভাত থাকবে কি থাকবে না, করতে পারবেন কিনা জানি না, তবে কি মনে হয় আপনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে? না দেখুন, একটু আগে যেটা আমাদের দেবজিৎ সরকার বলছিল, ঠিকই বলছিল যে কিসের শহীদ দিবস। শহীদদের সঙ্গে তো সবচেয়ে বড় গাদ্দারি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সরকারে 11 সালে আসার পরে উনি একটা এনকোয়ারি কমিশন করেছিলেন এই 21শে জুলাই ফায়ারিং নিয়ে, যে কেন ফায়ারিং হয়েছিল। সেখানে উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমরা 21শে জুলাই ফায়ারিং নিয়ে যে এনকোয়ারি কমিশন করলাম, রিটায়ার্ড জাজকে দিয়ে, হাইকোর্টের জাজকে দিয়ে আমরা ফাইন্ড আউট করবো কারা কারা অপরাধী, সেই অপরাধীদের শাস্তি দেবো। তা তো উনি করলেনই না। যেখানে পরিষ্কার বলা হলো সেখানে মনীশ গুপ্তর ভূমিকা কী ছিল, বা সিপিএমের আরও পুলিশের অন্যান্য ভূমিকা কাদের কী ছিল, যে জন্য ফায়ারিং হয়েছে, এত লোক 13 জন মারা গিয়েছিল। 93 সালের কংগ্রেসের 13 জন মারা গিয়েছিল, তখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন। তো তা তো উনি করলেনই না, উল্টে মনীশ গুপ্তকে উনি পুরস্কৃত করলেন। তো এর চাইতে বড় গাদ্দারি শহীদের পরিবার এবং শহীদদের আত্মার প্রতি কী হতে পারে বলুন? তারপরে কিসের শহীদ দিবস? 1, 2 হচ্ছে যে আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা বলছি যে আপনি শহীদ দিবস নিয়ে যখন এত ইন্টারেস্টেড, আপনি যান ব্রিগেডে করুন না। ওরা আসলে ব্রিগেডে কেন আমরা চাই যে ব্রিগেডে এই কারণে ওরা করুক যাতে ওরা মনে করছে যে 50 লাখ লোক হবে, ব্রিগেড ভরিয়ে দিক, কলকাতা স্তব্ধ করে দিক। আমরা সেটাই চাই, দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও হচ্ছে ওরা যেটা বলতেন যে সততার প্রতীক, অনুপ্রেরণার প্রতীক, দেখি আমরা দেখতে চাই অনুপ্রেরণার প্রতীক। দম থাকে তো মমতা ব্যানার্জি গোয়িং টু মেক আ কামব্যাক করুক না, আমরা তো চাইছি করুক। আমরা চাই কি, দেখুন আমরা থাকতে পারি সরকারে, আমরা চাই একটা হেলদি একটা অপোজিশন থাক। মমতা ব্যানার্জি কামব্যাক করুক, তো দিচ্ছে বিজেপি সরকার। আমরা তো বলছি যে আপনাদের চিন্তা করতে হবে না, পুলিশ পারমিশন ব্রিগেড আমরা করিয়ে দেবো, আমরা বলছি যে আর্মির পারমিশন আমরা করিয়ে দেবো, যা যা লাগবে সব আমরা দেবো, আপনার লোক আনুন। কারণ আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা কোথায়, এটা হলো একটা পার্ট। লাস্ট পার্ট হচ্ছে যে দেখুন এখনকার যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, কেউ বলছে কালীঘাট তৃণমূল, কেউ বলছে ঋতবদ্ধ তৃণমূল, কেউ বলছে কাকুলি তৃণমূল, কোনটা কি তৃণমূল আমি জানি না। সেদিন আপনাদের এই অনুষ্ঠানে মনে হয় আমি একটা কথা বলছিলাম, চাইনিজ একটা বিখ্যাত প্রভাব, যে হর্স উইথ 2 মাস্টার্স ইজ অলওয়েজ স্কিনি, মানে যে হর্সের 2 জন মাস্টার মানে মনিব থাকে সে অলওয়েজ রোগাই থাকে। আর বলছিলাম যে শিপ উইথ 2 ক্যাপ্টেন, যে শিপের জাহাজে 2টো ক্যাপ্টেন থাকে, দ্যাট সিংস। তো এই যে আজকে তৃণমূলের যে জাহাজ, এই জাহাজে 2টো ক্যাপ্টেন, একদিকে মমতা, একদিকে অন্য কেউ, তো এই জাহাজ ডুবতে পড়েছে, তৃণমূল তো নেই, নির্মূল হয়ে গেছে। ওকে, নীলাঞ্জল কি উত্তর দেওয়ার আগে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে, আপনারা সবাই জানেন, তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং তাঁরই সহযোদ্ধারা সেদিন প্রাণ হারিয়েছিল। এবং এটা কোনো মানে মহাকরণের যে অভিযানটা ছিল তার কারণ হচ্ছে সেখানে ইলেকশন কমিশনের তখন দপ্তর ছিল, যে কারণটা সেটা, ওখানে গিয়ে মহাকরণ দখল করার কোনো বিষয় ছিল না।
দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে বলা হচ্ছে বিলুপ্ত প্রায় দল, এত কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নাকি সিঙ্ক করে যাবে, যেটা চার্লস দাও বললেন। তো তাহলে ভয় কি? তাহলে দলটি যেখানে চাইছে প্রোগ্রামটি করতে, সেখানে কেন আধবেলার জন্য পারমিশন দেওয়া যাচ্ছে না? এই উত্তরটা বিজেপি দিতে পারছে না। আমরা তো চাইছি আমরা তো বলছি ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রামটা হবে। ভিক্টোরিয়ার সামনে এই কারণে করা যাবে না, ওইখানে হাইকোর্টের পরিষ্কার নির্দেশ আছে যে ওখানে করা যাবে না। এটা আজকে থেকে না, হাইকোর্টের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা ছিল তখন থেকে দেওয়া ছিল। ওরা পুলিশ পারমিশন ছাড়া আপনারা করতেন, এটা অন্যায়। এবার সেই সময় আমরা চাই আইনের শাসন হোক পশ্চিমবঙ্গে। অনেক দিন ধরে শুভেন্দু অধিকারী বাবু, তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, বেশ কিছু বছর তিনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তারই ডাকে এই প্রোগ্রামটা হতো। এটা বুঝতে হবে, এটা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে হয়। তো সেই সময় কেন এই এত কথা আসেনি? বা আজকেও যখন শুভেন্দুবাবু বিজেপিতে, তারও নৈতিক দায় থাকে। আজকে যদি এই এনসিপিআই এর এই যে গদ্দারদের, তাদের যদি একটা দায় থাকে, যেরকমটা অমিতাভদা বলছিলেন, তো তাহলে নৈতিক দায় কোথায় থাকবে? জনসাধারণের উপর, নাকি একটা পার্টির একটা সভা করবেন তার উপর? না, এটা একটা ঐতিহাসিক বিষয়, যেটা গোটা না শুনুন, আপনি আমার কথাটা শেষ করতে দিন। আমার অনেক কিছু শুনলাম, তো সেই জিনিসটা বলতে হবে। তো ভিক্টোরিয়া হাউসের সামনে কেন? কারণ গুলিটা চলেছিল সেখানে, প্রাণগুলো হারিয়েছিল সেখানে। সেই কারণে উচিত আপনার সময় বলবেন, আপনার সময় কোনো কংগ্রেসের করা উচিত। তাহলে ভিক্টোরিয়া হাউসে না, কংগ্রেস কোথায় করছে সেটা তাদের ব্যাপার। কংগ্রেস তো বহুকালের জন্য ভুলে গেছিল। কংগ্রেস তো আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে কিছু জায়গাতে কিছু ব্লকে টকে তারা নিশ্চয়ই পালন করেছে, সেখানে কিছু পুরনো কংগ্রেস কর্মীরা নিশ্চয়ই পালন করেছে, কিন্তু কোনো এরকম সেন্ট্রালি প্রোগ্রাম তারা প্রায় ভুলে গেছিল, এবং ভুলবে নাই বা কেন? কংগ্রেসের ফাইটটা তো সিপিএমকে কেন্দ্র করে ছিল না, তো ওই জন্য যারা খুন করেছে তাদের সাথে তো কংগ্রেস জোট করেছে, তো সেই জন্য তাদের করার সেই তাগিদও ছিল না। আপনারা জানেন যে মানে বহুকাল ধরে ইভেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও আমি দেখিনি তাদের আগের যিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। হ্যাঁ, ডিম ভাত থাকবে মেনুতে। না, ডিম ভাতটা এই যে এই বিষয়গুলো, এই যে এইগুলো করে আপনারা যে শহীদকে যেরকম ভাবে অপমানটা আপনারা করে যাচ্ছেন, এই জিনিসটা আজকে বিজেপিও করছে। না, আপনার এই কথা থেকে সেইটাই উঠে আসছে। আপনি যে এই শহীদকে নিয়ে খিল্লি করার যে বিষয়টা, এটা হ্যাঁ অবশ্যই সেটাই করলেন আপনি। পাগলু ডান্স অবশ্যই হওয়া উচিত হয়নি, অবশ্যই হওয়া উচিত হয়নি। আমি স্পষ্ট বলছি, না না, এখানে আপনি ডিম ভাত কথাটা বাইরে থেকে যদি কেউ আসে, না, এর আগে আমার এটা থেকে মনে পড়লো একবার দিলীপ আমি বলছি দিলীপ ঘোষ একবার মানে পুরো ডেলিগেশন নিয়ে মুর্শিদাবাদ বীরভূম যাচ্ছিলেন দিলীপ ঘোষ। সেই সময় মাঝপথে শক্তিগড়ে নেমে তারা ল্যাংচা আর কচুরি টচুরি খেয়েছিলেন, সেটা নিয়েও অনেক কথা হয়েছিল। তখন দিলীপ ঘোষ খুব রাইটলি বলেছিলেন যে একটা মানে কিছু জন দূরে গেলে তারা খাবেন না। এই এত জায়গা থেকে যে তৃণমূলের যারা কর্মীরা প্রত্যেক বছর আসেন, তারা দুপুরবেলা ভাত খাবেন না, এই ধরনের কথাবার্তা নিয়ে যারা বলছেন, আপনারা এবারেও কি দুপুরের মেনু থাকছে? মাঠ ভরাবে, এবার তো আমাদের তো পারমিশনই দেননি, এখনো তো পারমিশনই দেননি। না, এটা তো বিজেপি ঠিক করে দেবে না, যে বিজেপি মানে গভর্নমেন্ট বলে দিচ্ছে, পারমিশন দিচ্ছে। এটা কি তৃণমূল সরকার কংগ্রেসের প্রোগ্রাম? পারমিশন দেবেন না, যেখানে পারমিশন চেয়েছে সেখানে তারা চাইবে, সেখানেই দিতে হবে। মমতা অবশ্যই কেন দেবে না? কেন দেবে না? মগের মুলুকের কি আছে? সাধারণ মানুষের সমস্যা দেব না, দিতে পারতো। সাধারণ মানুষের সমস্যা দেব না, এটা মুখ্যমন্ত্রী বলেছে। কে বলেছে সমস্যা? মুখ্যমন্ত্রী বলেছেন সাধারণ মানুষের সমস্যা দেওয়া হবে না, কোর্টের নির্দেশ আছে, সেটাকে অমান্য করবে। আজকে মুখ্যমন্ত্রী সেদিনকে ওখানে দাঁড়িয়ে ভাষণটা দিতেন, হাইকোর্ট বলেছে। আরে মুখ্যমন্ত্রী তো তখন তো যুব কংগ্রেসের সভাপতি, স্বভাব বদলাবে না, এটা হচ্ছে বিষয়, বুঝতে পেরেছি। মানে এই আইরনিগুলো এমন জায়গায় যাচ্ছে যে আপনারা নিজের কন্ট্রোল করতে পারছেন না। আমি একটা বিরতি নেব, বলবেন এক কথা শুনে নি, নীলাঞ্জন এত উত্তেজিত হওয়ার কোনো না, উত্তেজিত কিছু নেই। আমাকে যদি আমি কথা বলার সময় চারজন ইন্টারাপ্ট করলে প্রবলেম হয়, আপনি তো আনইন্টারাপ্টেড কথা বলেন না। শেষ করতে দাও। প্রত্যেকবারই মিডিয়ার খুব আগ্রহ থাকে যে ব্রিগেডে তৃণমূলের মিটিং কত লোক হবে। না, আমরা ব্রিগেড করতে চাইছি না, আমরা ব্রিগেডের মিটিং করতে চাইছি না, আমরা 21শে জুলাই শহীদ সমাবেশ করতে চাইছি। সেটাই তো বলছি, 21শে জুলাই শহীদ সমাবেশ ধর্মতলায় করি আমরা, ধর্মতলার প্রোগ্রাম সমাবেশ, সেটাই ঠিক আছে। হাইকোর্ট ডিম খাবে, সেটা দেয়নি কোনো, হতে পারে না। না, তো হাইকোর্টে আমরা যাব,
আপনারা তো পারমিশন দিচ্ছেন, এখন তো হাইকোর্ট আরে কিছু অবজারভেশন করে। শক্তি দ্বারাও আমন্ত্রণ জানাচ্ছেন, তাহলে যোগদান করে যান, সেখানে গিয়ে করুন একসঙ্গে। না না, শক্তি দ্বারা তো এতদিন ভুলে গেছিলেন, সেই উত্তরটাকে দিন যে এতদিন ভুলে গিয়ে অধীর চৌধুরী একদিকে হাত চিহ্নের উত্তরীয়, আর আমি শক্তিদার থেকে উত্তর নেব, আপনি যেগুলো বলেন মারাত্মক কথা, বাপরে বাপ। আমি একটা বিরতির পর ফিরছি, শক্তিদার থেকে উত্তর নেব, সঙ্গে থাকবেন, ততক্ষণ কোথাও যাবেন। বিরতির পর আমি শক্তিদার কাছে আসবার আগে শক্তিদাকে একটু চার্জ দিই, কারণ অধীর বাবু যেটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট আজকে, সেই বক্তব্যটা শুনুন। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরি পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ মাংস ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কী খাবে, কত ভাজা কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। এবার সম্ভবত হচ্ছে না বলেই দিচ্ছেন অধীর বাবু। শক্তিদার কাছে আসবো। না, আমি একটা প্রশ্ন করে আপনি শক্তিদার কাছে যাবেন, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কংগ্রেসের যারা আসছেন, কংগ্রেসের তো লাখ লাখ লোক আসবে, তো তারা কি নির্জলা উপাস রেখে শহীদ দিবসটা পালন করবে? আপনারা কি তাই করতেন? আমি প্রশ্নটা করলাম, কারণ এই যে ডিমবাত নিয়ে মাছ ভাত নিয়ে অধীর বাবুর এত প্রবলেম, সিপিএম এর সাথে হাত মিলিয়ে সিপিএম এর দালাল সে যে এতদিন এই ধরনের কথাবার্তা, ওনার লজ্জা করে না? আর সেই সময় তো উনি আরএসপি করতেন, উনি কি বুঝবেন শহীদদের মর্ম? শক্তিদার আসল কথা, রাজনৈতিক ইতিহাসটা না জানলে যে বক্তব্য রাখা হয় ঠিক সেই ধরনের বক্তব্য রাখছেন। বয়সের পার্থক্য না, বয়সের পার্থক্যটা বড় কথা না। অধীরবাবু আরএসপি করতেন। আজকে আমি তাহলে এক এক করে প্রশ্ন করি। মনীশ গুপ্তর ফাইলটা খোলা হলো না, এক। একদম। দুই, উদয়ন গুহ কি করতেন? উদয়ন গুহ কে? আমি জানতে চাই। এই আজকে উদয়ন গুহ, আজকে তাপস চ্যাটার্জি কে? আজকে সুজিত বোস কে? আমাকে বলতে হবে, এর উত্তরগুলো দিতে হবে। আর বললেন না যে কংগ্রেসের সঙ্গে সিপিএম লড়াই করেনি। একবার সোমেন মিত্র প্রয়াত হয়েছেন, তখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই সময় 98টা আসন পেয়েছিল সিপিএমের সঙ্গে ডাইরেক্ট ফাইট করে, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গলায় দড়ি দিয়ে ঝুলে গেছিলেন এবং প্রত্যেকটা জায়গায় একটাল করে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তার আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের সঙ্গে লড়াই কংগ্রেস চিরকালই করেছে। আগে তো দল ছিল দুটো পশ্চিমবাংলায়, একটা বামফ্রন্ট আর একটা কংগ্রেস। সেখানে কোথায় তৃণমূল? 1993 সালের 21শে জুলাই যে ছেলেগুলো তদানীন্তন সময়ে সভানেত্রী ছিলেন যুব কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন স্লোগান ছিল নো আইডেন্টিটি নো ভোট। এই ইয়েটা নিয়ে, আর ওই ভিক্টোরিয়া হাউসে গুলিটা চলেনি, গুলিটা চলেছে ব্রাবন রোডে, গুলিটা চলেছে মেয়র রোডে, গুলিটা চলেছে এনআরএসের সামনে। কারণ সেই যুব কংগ্রেসের সেই প্রথম মিছিলে আমিও ছিলাম। সুতরাং এই কথাটা যে এতদিন অধীরবাবু কোথায় ছিলেন, এতদিন কংগ্রেস কেন করেননি, আজকে কংগ্রেসে আসার জন্য তৃণমূলের বহু স্তরের যারা দাগি না তারা আসতে চাইছে। কংগ্রেস শহীদ মিনার করবে, আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বলেই দিয়েছেন, মমতার যদি বিবেকের তাড়না থাকে তাহলে উনি যেন ভুলে না যান। উনি যেভাবে কংগ্রেসের আন্দোলনটাকে, সেই সময় যুব কংগ্রেসের পতাকা এবং কংগ্রেসের হাত পতাকা নিয়েই সবাই গেছিল, তৃণমূল কংগ্রেসের তখন কোনো অস্তিত্বই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কেউ বলে যে সিপিএমের দালাল অধীর চৌধুরী, আজকে যদি বলে কংগ্রেস সিপিএমের দালাল, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বলে দিয়েছেন মমতা আসতে পারেন, এসে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন।
ওনার যদি এতই কথা, তাহলে ঘটনা ঘটার পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দৌড়ে দিল্লি উড়ে গেলেন, গিয়ে সোনিয়া গান্ধী এবং আমাদের নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন। আমার কথা হচ্ছে যে একটা কথা আমি মুখপাত্র হিসেবে আসব, যা মুখে আসবে তাই বলবো, এটা ঠিক নয়। আপনারা গত 15 বছরে কি করেছেন সেটা বলুন না। আরে আমরা প্রশ্নটা উত্তর দিন। আমরা 15 বছরে কি করেছি তার জবাব আমি তোমাকে দেব না। কেন দেবেন না? না, তোমাকে আপনি তো দেব না। debate করতে না, এসেছেন। তোমাকে দেব না। আচ্ছা, আপনার ভাষণ শুনতে এসেছেন। তোমাকে দেব না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 15 বছরে আজকে 15 বছরে আজকে 15 বছরে CPM এর সাথে না না সংযুক্ত মোর্চা করে, দালালি করে আজকে আরে বড় বড় আপনারা কথা। করেছেন দালাল। আপনাদের দালালি আপনাদের করেছেন। সব আপনারা চোর, তো আপনাদের আরে সব চোর। আরে সেই চোরের আরে সরকারে সব আপনি এসেছিলেন কেন? চোর। আপনাদের আমরা কংগ্রেস এসে বসেছিল কেন? আমরা 8 সেই মনীষ গুপ্তের সরকারে, মনীষ গুপ্ত যে সরকারে ছিল আরে সেখানে 8 মাস কংগ্রেস কেন পরে ছিল? আমরা বেরিয়ে কেন ছিল? 8 মাস পরে কেন বেরিয়েছিলেন? আরে আপনার মনীষ গুপ্তের জন্য বেরিয়েছেন। আপনার সঙ্গে এ তো আপনারা ইন্ডিজোট না না ইন্ডিজোট আমরা না, কি অযোগ্য কথা বললে উত্তর না পারলে তো এরকম না না কথাই আসবে। আজকে চোর মানে সব চোর। আরে আপনারা তো দালাল। ইউপিএ সরকারটা তো দালাল। গেছেই চুরি আরে করে করে। ইউপিএ গভর্নমেন্ট Gold scam, আরে আরে অমিতাভ দা কিছু বলছেন, শুনে নিন। করে করে বলে বুঝতে পেরেছি। আরে ইউপিএ একটা বিষয় বুঝলাম। আপনি চিল্লামিল্লি করছেন, আমি বুঝতে পারছি। সত্যিটা প্লিজ নীলাঞ্জন কিছুক্ষণ আগে বলছিলেন গুলি কোথায় চলেছে তার উত্তর শক্তিদা দিয়ে দিয়েছেন। অর্থাৎ ঠিক সেই জায়গায় জানো তো হ্যাঁ। আমার সবচেয়ে অবাক লাগছে এখানে দুজন বয়স্ক মানুষ, মানে যারা রাজনৈতিক জীবন হচ্ছে একদম, অনেক একদম। বেশি, এবং ও মানে এর আগের দিনে একদিন এই বিষয়ে ওর সঙ্গে মানে অন্যরকম হটটক হয়েছিল, তবু শিক্ষা হয়নি। যাই হোক, প্রশ্নটা হচ্ছে কি জানো তো, না, আমি আপনার তুমি থেকে শিক্ষা কংগ্রেসকে নিতে বলছি। কংগ্রেসের মতো দাঁড়াও, চুপ করো, কংগ্রেসের মতো একটা আপনি দলকে আমার কথার মাঝখানে প্রচুর ইন্টারাপ্ট করেন। হ্যাঁ এই দালাল বলছো, তাহলে তোমার দলের রাজনৈতিক কেরিয়ার দেখলে তো তাকে রাজনৈতিক পতিতা বলতে হয়। বিজেপির সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, বামেদের সঙ্গে, একেবারে তাই। কিভাবে যে সুতরাং চাকরি তুমি বাকরি পেয়েছেন আপনি কার হয়ে জানেন। গলাবাজি করছো? তুমি কার হয়ে কি গলাবাজি ভাষা? করছো? আপনার একেবারে স্টুডেন্টদের তাই। জন্য তুমি যে IPP ভাষা for your বলছো, student। you have to be paid by the same coin you paid. তোমার যদি নিজের লজ্জাবোধ না থাকে, রাস্তায় ডিম খেয়েও এখনো এসে ওই উদ্ধত্ত দেখাচ্ছ, তোমার বাপের বয়সে একজনকে দালাল বলছো। আমি ওনাকে আমি বলিনি, একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। না 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 আমি একদম এই কথা বলিনি, অজিত চৌধুরীকে একদম ফালতু কথা বলবেন না। দালাল বলছো, আমি একদম ওনাকে বলিনি, আপনি একদম আমার আপনি যেটা বললেন, আপনার যা ভাষা, না না ভাষা খুব একটা ভালো না। তোমার না 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 তোমার ভাষা না। বলছি যে আপনাকে নাকি আমি দালাল বলেছি। না, আমাকে দালাল তুমি কি বলছো? আমি বলেছি আমাকে দালাল, তুমি আমার দল, তুমি আমার দলকে বলেছো। সিপিএম এর দালাল বলেছি। তোমরা আপনি দালাল, মিডিয়াকে দালাল বলছেন, বয়োজ্যেষ্ঠ তোমরা মানুষকে দালাল দালাল, বলছেন। এটা নিয়ে তোমরা আমার দালাল, সন্দেহ নেই। দালাল তোমরা, দালাল, আরে দালাল তোমরা। ওই যে বলে না, রতনে রতন ছেড়ে শুয়োরে ছেড়ে কচু, দালালকে কে চিনবে? চিনবে পতিতা নাই। আরে সঠিক অর্থে দালাল চিনে নিতে মানে পারবে। আজকে আমি এক এই এক করে লোকটা এলে প্লিজ আপনি ডাকবেন না। হ্যাঁ, তুমি এসো না, তুমি এসো না, না না এই ধরনের কথাবার্তা বলবেন না। আপনি যদি যা ভুল বলেন, ভাষা, আর বলে ভাষার লাভ যদি নেই। শালীনতা একেবারেই। হারিয়ে ফেলেন তোমাদের তাহলে সঙ্গে কে এই স্বাধীনতা ভাষায় হারিয়েছে? কথা বলতে না কে পারলে, স্বাধীনতা? ইনি এই কি ভাষাটা ব্যবহার করছেন? দালাল শব্দটা আমি স্পেসিফিক্যালি কংগ্রেসের জন্য ব্যবহার করেছি। আমি করেছি। অবশ্যই কে অস্বীকার করেছে? যাই হোক, কে অস্বীকার করেছে? আমি এই মঞ্চ থেকে আপনারা তো তবুও আমি এই বাড়ি কথাটুকু বাড়ি অ্যাটলিস্ট বলতে পারি, যারা ডিম নিক্ষেপ করেছিলেন নীলাঞ্জনকে, আমি ওই ঘটনার তীব্র নিন্দা করি। আমিও নিন্দা করি, এই কিন্তু ঘটনা এই হওয়া উচিত উদ্ধত্ত নয়। থাকলে এবং চরিত্রে যদি কোনো পরিবর্তন না হয়, কাউকে যদি লঘু গুরু জ্ঞান না থাকে, এ ছেলের আবারও এখানে লঘুগুরু কেউ নেই, এখানে একই প্ল্যাটফর্মে বসে আছি। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্ট করছি। শক্তি মুখার্জি লঘু গুরু কোনো জ্ঞান নেই। এখানে কোনো লঘুগুরুর ব্যাপার নেই। আপনি আপনার জায়গাটাকে লঘু করছেন এভরিডে। আপনার ভাষা, আপনার চরিত্র আপনাকে লঘু করছে। আপনার ভাষা আর আপনার চরিত্র আপনাকে লঘু করছে। এই ধরনের কথা আমি প্লিজ, আমি আবারও বলছি, শালীনতা বজায় রেখে কথা বলুন প্লিজ। আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, যা বলছেন এরা, আপনারা প্লিজ মার্জনা করবেন এ ধরনের মন্তব্য প্লিজ। একটা বিরতির পর ফিরে আসছি আমি এই গোটা বিষয় নিয়ে আলোচনা আসবো। অন্য আরো বিষয় রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আলোচনা তো চলছে, আলোচনায় বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে, তার মধ্যে তর্ক বিতর্ক ডেফিনেটলি হোক, কিন্তু শালীনতা বজায় রেখে হোক, এমন কিছু বলবো না
যেটাতে অপ্রাসঙ্গিক হয়ে ওঠা যায়, কারণ আমরা প্রত্যেকে নিজেদেরকে ভালোবাসি, আমাদেরকে রাস্তাঘাটে বেরোতে হয়। কিন্তু একটা বিষয়, এবারের যে বিষয়টায় আসবো তারও মারাত্মক। মানে আজ থেকে প্রায় 20 বছর আগে, মানে তখনও ধর্মনিরপেক্ষ সরকার এখন তাদেরকে বলা হয়, মানে বাম সরকারকে বলছি আমি, তারা এখনও বলেন তারা ধর্মনিরপেক্ষ। যাই হোক না কেন, ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনা ঘটে যাবার পর প্রায় 20 বছর পর রাজ্যে ফিরছেন তাসলিমা নাসরিন। আমার এখানেও প্রশ্ন রয়েছেন, এই সরকারও নিজেদেরকে বারবার ফাঁপিয়ে ফুলিয়ে তারা নিজেদেরকে দেখিয়েছে আমরা ধর্মনিরপেক্ষ, অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। গত 15টা বছরেও তাসলিমা নাসরিন তাকে ফেরানোর মতন উদ্যোগ কেন নিল না? আজকে এই প্রশ্নটা আমার কাছে অবশ্যই বড় প্রশ্নের জায়গা। আপনাদেরকে জানিয়ে রাখি, যে শহরকে নিজের রক্ত মাংসে মিশিয়ে নিয়েছিলেন, সেই কলকাতা থেকে বিগত 2 দশক ধরে তিনি এক প্রকার দেশান্তরী হয়েছিলেন। দীর্ঘ 20 বছর পর শহরে পা রাখছেন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নির্বাসিত এই লেখিকা। একই সঙ্গে নিজের ফেসবুক পেজে তিনি এই খবর যেমন জানিয়েছেন। আর সেই 2007 সালের আমি যদি আবারও স্মরণে নিয়ে আসি, বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে অগ্নিগর্ভ কলকাতায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে। আর সেই লজ্জার দিনগুলো পেরিয়ে আজ 20 বছর পর, যেহেতু রাজ্যে ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে, তাই কি তিনি পা রাখতে পারলেন? আজকে এটা সব থেকে বড় জায়গা। আমি ডেফিনেটলি এই প্রসঙ্গ উত্থাপন করলাম, অমিতাভদাকে দিয়ে শুরু করব। অমিতাভদা ধর্মনিরপেক্ষ তৎকালীন বাম, তারা নিজেদেরকে জাহির করবার পরও এই ঘটনা ঘটে গিয়েও তারা কোনোদিন ফিরিয়ে আনতে পারেনি। লাস্ট 15 ইয়ার্স তৃণমূলও পারেন। এটার কি বিশ্লেষণ করবে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাম আমলে এই বিষয়টি, মানে যে সময়ে এই ঘটনা ঘটে, তাসলিমাকে কলকাতা ছাড়তে হয়, সকলের মনে থাকবে তখন ইদ্রিস আলীর নেতৃত্বে কি ভয়ঙ্কর বিশৃঙ্খলার নৈরাজ্যের আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল এন্টালি, পার্ক সার্কাস ইত্যাদি সহ বিস্তীর্ণ এলাকায়, যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের রত্ন হিসেবে সংসদ আলো করেছেন। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে তারপর বা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বা বাম আমলের বাকি অবশিষ্ট সময়টাতে তাসলিমার কাছে ক্ষমা চাওয়া তো দূরস্থান, তাকে ফিরিয়ে নিয়ে আসা তো দূরস্থান, এমনকি সাধারণ একটি সৌজন্যমূলক টেলিফোন করেও যে আপনি নিরাপদ আছেন কিনা, ভালো আছেন কিনা, আপনার সুস্বাস্থ্য কামনা করি ইত্যাদি, সেটাও করা হয়নি। এটা কাঙ্ক্ষিত ছিল। এটা গুরুতরভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে, দেখুন, আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি তাসলিমার সাহসকে কুর্নিশ জানাই। তাসলিমার হিম্মত নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টান্ত হতে পারে, কিন্তু আমি তার লেখালেখির ততটা ভক্ত নই। আমার মনে হয় লেখালেখির বিচারে তিনি একটু ওভাররেটেড, একটু বেশি মান্যতা পেয়ে গেছেন, যদিও তার বক্তব্যের মূল বিষয়বস্তু এবং সাহসের ভঙ্গিমা অননুকরণীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু তাসলিমা নাসরিনের কথা কেন আসছে? 20 বছর পরে তাসলিমা নাসরিনকে এই 15 বছরে ফিরিয়ে আনতে পারেননি তাদের শাসনকালে তৃণমূল সরকার, শুধু এটা বললে অর্ধসত্য থেকে যায়। জাভেদ আখতারকে এই কলকাতা শহরেই আমন্ত্রণ জানানো হয়েছিল একটি বিশেষ সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে, কিন্তু জাভেদ আখতার এসে পৌঁছতে পারেননি। জাভেদ আখতারকে আসতে দেওয়া হয়নি কলকাতায়, আটকে দিয়েছিলেন। তার কারণ সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ, মানে অর্থাৎ যেহেতু জাভেদ আখতার ধর্মনিরপেক্ষ রাজনীতির সমর্থক, অতএব এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এই অজুহাত দেখিয়ে তাকে কলকাতায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এই লজ্জাকর ইতিহাসও কিন্তু এই 15 বছরেই তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে, ধরুন, চলচ্চিত্র উৎসব উদ্বোধনকে কেন্দ্র করে আমরা খানেদের আনাগোনা দেখেছি, এমনকি কোনো খানকে দেখেছি উর্দি পরা পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মীর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে নাচ করছেন। ঠিক, এসব নীতি নৈতিকতা বোধ বাদ দিন, কিন্তু বিষয় যেটা আসছে সেটা হচ্ছে তাসলিমা কলকাতায় আসছেন এবং যে অনুষ্ঠানে আসছেন সেই অনুষ্ঠানটির অভিমুখ মৌলবাদ বিরোধী একটি কবি সাহিত্যিক সম্মেলন। সুতরাং ঠিক মানুষ ঠিক সময় ঠিক জায়গায় আসছেন, এটা কাম্য ছিল। আমরা এতদিন সত্যি বিশ্বের কাছে লজ্জায় মাথা নত হয়ে যেত যে মৌলবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ তাসলিমাকে কেন কলকাতায় আমরা ফিরিয়ে আনতে পারছি না। তিনি আসছেন, তাকে স্বাগত জানাই খোলা হৃদয়। আর এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য, এই সুযোগটা করবার জন্য, শুনছি ওই একই মঞ্চে মুখ্যমন্ত্রীও থাকবেন, আমরা তাকেও সাধুবাদ জানাবো। ঠিক, চার্লসদাকে আসবো। মানে আমরা কি তাহলে পরে এটা কি মানে খুব স্বাভাবিক, মানে কোনো না কোনো কাউকে তুষ্টিকরণের জন্য যে তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি চার্লসদা? একটা নির্দিষ্ট সম্প্রদায় বলুন বা সেই ধরনের যারা আন্দোলন করে গিয়েছেন দিনের পর দিন,
তাদেরকে তুষ্ট করবার জন্য তাকে ফিরিয়ে আনা হয়নি? আপনার এই প্রশ্নটার অনেকগুলো দিক আছে, আমি একটু ডিটেলসে বলবো আপনার দর্শকদের জন্য। এই যে তাসলিমা নাসরিন কলকাতায় আসছেন, এর মূল উদ্যোগ কিন্তু নিয়েছিল বিজেপি। আপনাদের মনে করিয়ে দিই, শ্রমিকবাবু আমাদের যে মাননীয় রাজ্য সভাপতি 25 সালের মার্চ মাসে উনি ইন্ডিয়ান পার্লামেন্টে, ভারতবর্ষের পার্লামেন্টে এই ইস্যুটা রেজ করেছিল, কেন তাসলিমা নাসরিনকে ভারতবর্ষে ফেরানো হবে না বা কলকাতা থেকে আসতে দেওয়া হবে না। হ্যাঁ, কিন্তু যেহেতু তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাসলিমা নাসরিন যাতে না আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করেছিলেন, তাই আমরা তাসলিমাকে আনতে পারিনি। আমরা কিন্তু 2025 আনতে চেয়েছিলাম মার্চ মাসে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আসলে মমতা কেন আনতে দেয়নি, তার কারণ মনে রাখতে হবে যে মমতা বা বামেদের যে মূল যে রাজনীতির ভিত্তি, সেটা তুষ্টিকরণের রাজনীতি। একটি মৌলবাদ, একটি জেহাদি মৌলবাদ, তাদের খুশি করে সরকারে টিকে থাকার রাজনীতি, এই ছিল কমিউনিস্ট রাজনীতি এবং মমতার রাজনীতি। তার কারণ দেখুন, আদারওয়াইজ তাসলিমার অপরাধটা কী ছিল? উনি একটি বই লিখেছিলেন দ্বিখণ্ডিত। ঠিক, যে দ্বিখণ্ডিত বই নিয়ে প্রথমে কে আপত্তি করলেন, তখন টিপু সুলতান মসজিদের যিনি ইমাম ছিলেন বরকতি সাহেব বললেন যে চার্লসদা একটু ধরিয়ে দিই, বইটা দ্বিখণ্ডিত নয়, লজ্জা থেকে শুরু হয়েছিল এই বিতর্ক। লজ্জা বইটাকে কেন্দ্র করে। দ্বিখণ্ডিত নিয়ে সমস্যা শুরু হয়েছে। দ্বিখণ্ডিত পশ্চিমবঙ্গের বিতর্কের জায়গা। হ্যাঁ, এক্স্যাক্টলি। লজ্জা তো আগে। হ্যাঁ, দ্বিখণ্ডিত নিয়ে শুরু হয়েছিল গোলমালটা, পাকসাকাশি গোলমালটা। বরকতি সাহেব তখন ছিলেন আমাদের টিপু সুলতান মস্কের যে তখনকার ইমাম, তার আপত্তি ছিল দ্বিখণ্ডিত নিয়ে। তিনি বলেছিলেন যে তাসলিমার মুখে কালি লাগিয়ে দাও। এবং তারপরে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম, যেটা বলছিলেন যে ইদ্রিস আলী এবং তারা কি করলো, 2007 সালের 7 নভেম্বর তারা বেনিয়াপুকুরে ঝামেলা শুরু করলো। বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, এদিকে এন্টালি মিলিয়ে আগুন ধরিয়ে দিল, আর্মি নামলো। এবং তখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য বললো, না, আমরা তাসলিমাকে রাখতে পারবো না। 2 ঘন্টার নোটিসে তাসলিমাকে কলকাতা থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল। এটা পরবর্তীতে তাসলিমা বলেছিল যে আমার যে নিজের যে পোষ্য যে বেড়াল, তাকেও আমি আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি, তাকে আমি বাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছি, আমাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। মর্মান্তিক এবং লজ্জাজনক। তা আমাদের যেটা বক্তব্য হচ্ছে এটাই যে দেখুন, আমরা এখানে তুষ্টিকরণের রাজনীতি করতে আসিনি। আমরা এখানে মুসলমান ভোট ব্যাংকের দোকান খুলে বসিনি, যেটা কমিউনিস্টরা করেছিল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। যার জন্যে আমরা মনে করি যে এই যে মুসলিমদের নিয়ে যে ভোট ব্যাংক রাজনীতিটা বন্ধ হোক। আমরা মনে করি কোরআন কম্পিউটার একসঙ্গে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যার জন্যে মোহন ভাগবতজি কি বলেছেন রিসেন্ট লাস্ট, উনি যেটা বলেছেন যে মাইনরিটিজ শুড আইডেন্টিফাই দেমসেলস অ্যাজ সানস অফ ভারত মাতা। মোহন ভাগবতজি বলছেন যে মাইনরিটিজ শুড আইডেন্টিফাই দেমসেলস অ্যাজ সানস অফ ভারত মাতা। মাইনরিটিরা তারা যেন তাদের ভারত মাতার পুত্র হিসেবে তাদের চিহ্নিত করে, তার বেশি কিছু না। আমরা চাই যে মাইনরিটিসরাও আমাদের যে মেইন স্ট্রিম আছে সেখানে ফিরে আসুক, তাদের নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি। সেই জন্যই মোদিজির যে বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ, তাই আমরা বলি কোরআন কম্পিউটার একসঙ্গে যাক। আমরা চাই যে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন। একদম। আমরা সংখ্যালঘুদের নিয়ে এখানে রাজনীতি করতে আসিনি। আমরা লক্ষ্য করেছি যে মারছে মুসলমান, মরছে মুসলমান, অ্যারেস্ট হচ্ছে মুসলমান। এটা কেন হবে? মুসলমান মানে কি সে রাজনীতিবিদ হতে পারে না? মুসলমান মানে কি ডাক্তার হতে পারে না? সে কি আইপিএস হতে পারে না? সে শিক্ষক হতে পারে না? সে সাংবাদিক হতে পারে না আপনাদের মতো? সে লেখক হতে পারে না? সে গায়ক হতে পারে না? কেন মুসলমান মানে শুধু ক্রিমিনাল হয়ে থাকবে? ক্রিমিনাল হয়ে এই কারণে থাকবে, মমতা ব্যানার্জি চাইছিলেন যে মুসলমান সম্প্রদায়টা ক্রিমিনাল হয়ে থাক, যাতে এদের কন্ট্রোল করতে সুবিধা হয়। আমরা চাই মুসলমান সম্প্রদায়ের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, তারা আমাদের মেন স্ট্রিমে ফিরে আসুক। মনে রাখবেন যে আমি দীর্ঘদিন গত 6 বছরে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি হিসেবে আমরা ট্যুর করে যেটা দেখেছি যে একটি মুসলমান কৃষক গ্রামে, সে কিন্তু বাবা হিসেবে চায় না যে আমার ছেলেটা ক্রিমিনাল হোক। এইভাবে সে কিন্তু চায় সে চাকরি করুক, সে কিন্তু চায় সে ব্যবসায়ী হোক। আমরা চাই, আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চায়, বিজেপি চায় এবং পশ্চিমবঙ্গের মানুষ চায় যে মুসলমানরা মূল স্রোতে ফিরে আসুক, তারাও আমাদের সঙ্গে একই সঙ্গে তাল মিলিয়ে তারা মূল স্রোতে থাকুক এবং তাদের নিয়ে যেন কোনো রকমের ভোট ব্যাংকের রাজনীতি না। একটু নীলাঞ্জনের থেকে মানে শুনি এবার, কারণ শিখতে হবে অনেক কিছু।
যেটা এই মুহূর্তে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, যদিও তিনি থাকবেন না, ঋতব্রত থাকবেন, যাই হোক আমি সেটা ইয়েতে যাচ্ছি না। শিখতে তো হবে নীলাঞ্চল, শেখার সময় এটা। কি শিখতে হবে? তুষ্টিকরণ। এখানে কোনো একটা তুষ্টিকরণের নির্দিষ্ট ব্যাপার নয়। নেই। যদি ল অ্যান্ড অর্ডার, এটা যদি তুষ্টিকরণ সরকার কিসের law and order? ল অ্যান্ড অর্ডার ঠিক রেখে, এখন এর law and আগে order- যখন এই তাসলিমা নাসরিনকে যখন মানে বাংলা থেকে তাকে পার্সোনা নন গ্রাটা করে সরিয়ে দেওয়া হয়েছিল, যেতে বলা হয়েছিল, তখন একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণে। এবং পরবর্তীকালেও তিনি যখন ফিরে আসতে চেয়েছেন, বিষয়টা কিন্তু এই আইন শৃঙ্খলার জায়গায় ছিল। এবার বর্তমান সেই সরকার, একই পশ্চিমবঙ্গ আছে। মানে এই সরকার তো প্রবাদ আইন আছে, শৃঙ্খলা ঘর নিয়ে পোড়া বলছি। গরু সিঁদুরে মেঘ দেখিলে ডরায়। অবশ্যই, হ্যাঁ। এর মধ্যে কি প্রবলেম আছে? এখন তাহলে কি হলো, হঠাৎ করে আইন শৃঙ্খলার এমন এখন তো কি আইন উন্নতি শৃঙ্খলার হয়ে কোনো গেছে? বালাই নেই, এখন তো আইন শৃঙ্খলার কোনো বালাই নেই। যা এখন খুশি হোক, হ্যাঁ। যা খুশি হোক, দাঙ্গা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, এই তো আজকের দিনে অবস্থা। তো ওই জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই আইন Mob শৃঙ্খলা নিয়ে, lynching হচ্ছে, ল অ্যান্ড দাঙ্গা অর্ডার হচ্ছে। নিয়ে। হ্যাঁ, লিঞ্চিং হচ্ছে, আমি তো নিজে লিঞ্চিং হতে বেঁচেছি। কিরকম তো lynching? আমাকে তো গণপিটুনিতে মেরে দেওয়া হচ্ছিল আগের দিন। তো সেই নিজেকে এতটা গুরুত্ব দিও না। অবভিয়াসলি এই আবার ইনি মাঝখানে কথা বলছেন। বললাম আবার নিজেকে কথা এতটা গুরুত্ব দিও না। না, আমি বলছি যে এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে, আমরা দেখেছি ওই যে বারুইপুরে যেখানে ধর্ষণ কাণ্ড এই তো সমান সমান হয়ে গেল। সেখানে কি কাণ্ড হয়েছে, সেখানে একজনকে গণপিটুনিতে মারা হয়েছে। তো এই জিনিসগুলো ঘটেই যাচ্ছে আগের পর। আচ্ছা। সরকারের কোনো মাথা ব্যথা নেই। কতগুলো নারীদের ওপরে অত্যাচার হলো এই আমার কয়েকদিনে, প্রশ্ন রয়েছে, 2 মাসে তাসলিমা নাসরিন এখন কি করে হলো। আসতে পারছেন? এখন সরকার তো চায়, সরকারের বন্ধু তো, সরকারের বন্ধু তো। এই তো উনি তো একদম রাইটলি বললেন। এবং মানে আপনার সরকারের বন্ধু ছিল না তাসলিমা অবশ্যই নাসরিন? ছিল না, তিনি তো সারাক্ষণই তৃণমূল কংগ্রেসকে, ওনার টুইটারটা খুলুন, ও, এখানে আচ্ছা। বন্ধু বান্ধবের ব্যাপার নয়। এই তো বলছেন। না না, বিজেপি তো, উনি তো চার্লস রাইটলি বললেন যে 2025 থেকে তাদের বর্তমান সভাপতি তারা কিন্তু চাইছেন যে তাসলিমা নাসরিন একদম। বাংলায় ফিরে আসুন। চাইবেন না কেন? আরে চাইতে তাদের- অসুবিধা তাদের নাই। ইচ্ছা। একজন চাইবেন নেত্রী না, আসতে কোনো পারবে না। প্রবলেম নেই, তারা আপনি চাইতেই পারেন। আপনার পশ্চিম বাংলা থেকে একজন গেস্টকে না, এইভাবে বিতাড়িত guest কিছু করলেন। না, তিনি এখানে এসে অ্যাসাইলাম আরে কারোর নিয়েছিলেন। মুখ খোলার স্বাধীনতা তিনি নেই। asylum আমার তৃণমূল নিয়েছিলেন। কংগ্রেসের আমলে স্বাধীনতা এখানে ছিল না, মুখ বাবা খোলাখুলির বলেও ছিল ব্যাপার না। নয়। এটা প্রমাণিত। না, তিনি যে ভাষায় লিখবেন তার ভাষায় তিনি লিখবেন। ওনার কোন ক্রিয়েটিভ পারসুটের জন্য আপনি বলে দিন তাহলে পরে, হ্যাঁ এই স্বাধীনতা দেওয়া হবে না, দেওয়া হয়নি, দেওয়া ছিল না। স্বাধীনতা, ফ্রিডম অফ তার মানে তালিবানি শাসন? আরে তালিবানি শাসন ছাড়া আর কি ব্যাপার নেই। তাহলে? ফ্রিডম আমার মমতা বন্দ্যোপাধ্যায় তালিবানি শাসন? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রত্যেকটা মানুষের রয়েছে। আপনারা হরণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার। ডন পত্রিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ 1 পাবলিসিটি পেত। আর মোদিকে নিয়ে না, না, মোদিকে নিয়ে আপনার কথাতে সেগুলো ধরা পড়ে যাচ্ছে। হচ্ছে তাসলিমা নাসরিন ধরা পড়ে চলে গেল। না না, কেন বলবো না, উত্তরটা দিন। শক্তিদা উত্তর নেই আপনাদের। শক্তিদা দেখো, তাসলিমা নাসরিন যে কারণে এখান থেকে চলে গেছেন সেটা অত্যন্ত লজ্জা, অত্যন্ত লজ্জা। এখন তার লেখা বা তার ইয়ের মধ্যে আমার যতটা না আকর্ষণ থাকে, কিন্তু তার যে সাহস, সত্যি কথা বলবার যে সাহস, সেটাকে অবশ্যই তাকে আমরা কুর্নিশ করি। আজকে শ্রমিক ভট্টাচার্য কী বলেছেন সেটা আলোচনার বিষয়বস্তু না। একটা জায়গায় দাঁড়িয়ে তোমার মনে যে দ্বিখণ্ডিত লজ্জা দুটোই, তখন আইন শৃঙ্খলার অবনতি। তাহলে সরকার কী জন্য আছে? এক্স্যাক্টলি, সরকার আছে তো আইন শৃঙ্খলাকে রোধ কর, আটকা, মানে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে প্রশাসন তো কাজ করবে, প্রশাসন কাজ করবে। এই যে গতকাল সিপিএমে এই বারুইপুর ধর্ষণকাণ্ডে যাকে গ্রেপ্তার করা হলো, আজকে তাকে বেল দিতে হলো, এতগুলো সেকশন লাগিয়েও। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আজকে আমার লেখনীর মধ্যে যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কিছু থাকে, আমার বক্তব্যের মধ্যে যদি দেশবিরোধী কোনো কাজ থাকে, তাহলে আমাকে ব্যান করা যেতে পারে। আজকে এটা জাভেদ আখতারের ক্ষেত্রেও যেমন হয়েছে, জাভেদ আখতারও তিনি মানে সাম্প্রদায়িক ইয়ের ঊর্ধ্বে, এবং তাসলিমা নাসরিনও ঠিক একই জিনিস, একদম। তিনি মহিলাদের স্বাধীনতার পক্ষে ছিলেন। বেশ, শক্তিদা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক কথা শক্তিবাবুর জন্য বলে রাখি, রাজীব গান্ধীর সময় স্যাটানিক ভার্সেস সালমান রাশদির ব্যান করা হয়েছিল, কংগ্রেস ব্যান করেছিল। জানি, এক্স্যাক্টলি। চলুন আমরা আলোচনায় এই জায়গা থেকে দাঁড়িয়ে, কিন্তু তৃণমূল আমলে কি কি হয়েছে তার এখানেই শেষ নয়। তাসলিমা নাসরিন রয়েছেন, খারিজি মাদ্রাসার সংখ্যা কোথায় চলে গিয়েছে, আমি সেটা নিয়ে আলোচনায় ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকি বিরতির পর। তো তৃণমূল আমলে কি কি হয়েছে কি না হয়েছে, আর ওই নির্দিষ্ট একটা সম্প্রদায়
সেই সম্প্রদায়ের মধ্যে থেকে দাঁড়িয়েও আবার একটা ভাগ, কোন তারা যাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। না হলে পরে ভাবুন না, খারিজি মাদ্রাসার সংখ্যা আমরা রাজ্যে দেখতে পাচ্ছি রমরমিয়ে কোথায় চলে গিয়েছে, যেটা সরকার পোষিত নয়। সেখান থেকে কি কি হয় সেটা আমরা আজকে দিনভর আলোচনা করেছি, আপনারা ইনফ্যাক্ট জানেন। আমার প্রশ্ন ঠিক এই জায়গায় যে কিভাবে গজিয়ে উঠলো এত। একটা জেলাতেই যদি আমি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, সেখানে 285খানা খারিজি মাদ্রাসা, মানে স্কুলের থেকে বেশি, 1000-এরও ওপরে বেশি এই খারিজি মাদ্রাসা 15 বছরে এত গজিয়ে গেল। তৃণমূল সরকার সেই সময় কিছুই দেখতে পেল না। এটা কি করে সম্ভব হয়? আমি ছোট ছোট করে হয়তো আসতে পারবো সবার কাছে, কারণ একদম সংক্ষিপ্ত সময়। অমিতাভ দা, আপনাকে দিয়ে শুরু করি। দেখো, এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে বরাবরের অভিযোগ, এখানে যে ধরনের অনৈতিক অনিয়ম কাজ কারবার চলে সেগুলো সম্পর্কে সব সরকার অবহিত। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকার সময় বলেছিলেন সিমির মতো সন্ত্রাসবাদী সংগঠনের আতুর ঘর এই খারিজি মাদ্রাসাগুলো, এদেরকে নিয়ন্ত্রণ করে সরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মাদ্রাসা কমিশন তৈরি করে যথাযথ বৈজ্ঞানিক শিক্ষা প্রচলনের জন্য চেষ্টা করা হয়েছিল সে আমলে। যাই হোক, তার ওই সেই সময় সাচার কমিটির রিপোর্ট তার অনুকূলে না থাকায় সেই সম্প্রদায়ের ক্ষোভকে কার্যত রাজনৈতিকভাবে অন্য পক্ষ ব্যবহার করেছেন। কিন্তু তারপর কি হয়েছেন তার পরিণাম আমাদের চোখের সামনে। খাগড়াগড় আমাদের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত। খুব স্বাভাবিক। আমি ঠিক এই জায়গা থেকে খাগড়াগড় ঘটে গেছে, তারপরে হুঁশ ফিরল না চার্লসটা। না দেখুন, আমরা চাই যে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা শিক্ষিত হোক। সেই জন্যই মোদী সরকার, আপনি যদি একটা ছোট্ট স্যাম্পল স্টাডি করেন যে মনমোহন সিংয়ের সময় শিক্ষার উন্নয়নে মনমোহন সিং কত টাকা খরচা করেছিল, মোদী সরকার কত টাকা খরচা করেছিল। 8715 কোটি টাকা খরচা করেছে মোদী সরকার শিক্ষার উন্নয়নের জন্য, যার 50% বেশি উপভোক্তা হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাচ্চা ছেলেমেয়েরা, যারা ক্লাস 10 ক্লাস 12 পড়াশোনা করে। আর ওই সময়টা 5 বছরের যে টাইম ফ্রেম, সেখানে দেখা যাচ্ছে যে মনমোহন সিং সরকার খরচা করেছে এই শিক্ষা খাতে 5360 কোটি টাকা। অতএব আমরা কিন্তু সবসময় চাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের এদের শিক্ষার উন্নয়ন হোক, কিন্তু তার মানে এই নয় যে খারিজি মাদ্রাসার মাধ্যমে যেখানে ইসলামিক কিছু র্যাডিক্যাল ইসলামস, যেখানে জেহাদি কিছু ইসলামী কথাবার্তা চলবে এবং আমাদের অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম হবে, এটা আমরা বিরোধ। তৎকালীন সরকার কি এটাই চেয়েছিলেন, এসব হোক, চলে যাক? নীলাঞ্জন, এটা তো সরকার অনুমোদিত নয়, তো সেই জন্য অবশ্যই সরকার তো চোখে ঠুলি পড়ে থাকে। সরকার নিশ্চয়ই একটা এই তো আজকের দিনে তো সরকারকে তো যেতে হচ্ছে, সরকারকে তো জিনিসটাকে খতিয়ে দেখতে হচ্ছে। তো আমি এটাকে ওয়েলকাম করি, এই যে পদক্ষেপ সরকার নিয়েছে আমি এটাকে ওয়েলকাম করি। এবং এখান থেকে জানা দরকার যে এগুলো কবে গজিয়েছে এবং নাম্বারটা এক্স্যাক্টলি কত, এই ব্যাপারটা, এবং সেখানে কি হয়। আপনার তো সরকার তৃণমূল সরকার ছিল তখন, সেগুলো তখন মনে হয়নি প্রশ্নটা করে জানার চেষ্টা করে? সেটা তো অবশ্যই উচিত ছিল। একটা সরকারের তো অনেক কিছুই, দেখুন এবার এটাকে কেন্দ্র করে বিজেপি যে জিনিসটা বলছে যে এখান থেকে সবাই আর কি সবাই তালিবান বের হয়ে, এটা তো হয় না। তো আরএসএস থেকেও তো এই খারিজি মাদ্রাসাগুলোকে বাড়তে দেওয়া হয়েছে। পুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতির জন্য খারিজি মাদ্রাসাদের বাড়তে দেওয়া হয়েছে। আপনাকে যদি এক্সাম্পল দিই ভয় পেয়ে যাবেন আপনি। এগুলো সব হচ্ছে সন্ত্রাসের আতুরঘর। খারিজি মাদ্রাসা মানে সন্ত্রাসের আতুরঘর। এক্স্যাক্টলি। শক্তিদা 30 সেকেন্ডস আর সময় পাচ্ছে। একটা কথা বলি, খুব পরিষ্কার কথা বলছি, খারিজি। দেখুন, আপনি আরএসএস নিয়ে কথা বলছেন, এটা এগেইন ইন্টারন্যাশনাল কথা বলছেন আপনি। আপনার কথায় কোনো এভিডেন্স নেই। খারিজি মাদ্রাসা যে সন্ত্রাসী তার এভিডেন্স আছে। এভিডেন্স আপনি কংগ্রেসের কথা বললেন। আমি কিছুই বলিনি, আপনি আগে থেকে ধরে নিলেন। নীলাঞ্জন কিছু বলছেন না, কিন্তু সবাই রিপ্লাই দিয়ে দিচ্ছে, বলছেন মনে হচ্ছে এটা। খারিজি মাদ্রাসা একটা কথা পরিষ্কার, সব সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের অমিতাভ দা সুযোগ পেলে আসছি। না, শিক্ষা পেলে, শিক্ষা পাক, স্বাস্থ্য পাক, এটা যে কোনো সরকারের উচিত। কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মানে শিক্ষার থেকে বঞ্চিত করে, আর্থিকভাবে বঞ্চিত করে তাদেরকে অন্ধকারে রাজত্বে ঢুকিয়ে দেওয়া, এটা কোনো সরকারেরই কাম্য নয়। ওকে, বেশ। বলুন, শেষ করবো, বলুন। দেখো, এই খারিজি মাদ্রাসাগুলোর বার বৃদ্ধি তখনই হয়েছে যখন পশ্চিমবঙ্গে হু করে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশ থেকে। যে প্রয়োজনে প্রাথমিক শিক্ষায় ওই আব্বা, চাচা, পানি, অজু ইত্যাদি শব্দ ঢুকে পড়ে, ঠিক একই কারণে এই খারিজি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি হয় গত 15 বছরে। এর আগে কিন্তু এইভাবে পাঠ্যপুস্তকে নতুন শব্দ, শিক্ষা দূরছাই, মানে ভোট ব্যাংকের স্বার্থ আর রাজনীতি, তাছাড়া আর কোনো উপায় নাই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, একটা ছবি দিয়ে আমরা ভেবেছিলাম শেষ করবো, কারণ একটা ছবি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছিল। যাই হোক,
কিন্তু আজকে সুযোগ নেই, সময় নেই, তাই আমি হয়তো সেই ছবিটা দেখাতে পারলাম না। মব লিঞ্চিং আর ডিম থেরাপির মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে, আমি হয়তো সেই ছবিটা একটু বোঝাতাম। আপাতত আজকে এখানে আপনি জানেন না, তাই না, বেশ, আপনার জানা বেশ। উচিত। ওকে, জেনে নেবেন। আপনার গায়ে লাগছে কেন? আমি কি আপনাকে কিছু বললাম? আপনার জানা উচিত। আমি আপনাকে কিছু বললাম, আপনার কেন গায়ে লাগছে? আমি জাস্ট একটা জায়গা থেকে ধরে শেষ করবার চেষ্টা করছিলাম হোয়াট ইজ মব লিঞ্চিং আর হোয়াট ইজ আপনার ডিম জানা থেরাপি। উচিত, আপনি জানেন না হোয়াট ইজ মব লিঞ্চিং। আমি জানি না। আপনি তো বলছেন কোথাও হচ্ছে না, আপনি জানেন। আপনি তো দেখতে পাচ্ছেন না। আমি বুঝলাম না, আপনি তো দেখতে পাচ্ছেন দেখাবো না। তাহলে পরে। পশ্চিমবঙ্গে কোথায় আচ্ছা হচ্ছে? ঠিক আছে, মব লিঞ্চিং এটাকে বলে কিনা একটু ফুল স্ক্রিনে দেখি তাহলে পরে। এটা কার ছবি? ও নীলাঞ্জন। এখানে পুলিশ দেখতে পাচ্ছি নীলাঞ্জনকে ধরে রেখেছে। পুলিশ পালালো, একটা ডিম খেয়ে পালালো পুলিশ। পুলিশ পালালো কোথায়? পুলিশ আপনাকে ঘিরে রেখেছে। আপনি তো পুরো ফুটেজ দেখান। পুরো footage-ই আপনি দেখাচ্ছি। একটা কোথা থেকে তুলে এনে এক জায়গায় দেখাচ্ছেন, তারপরেই পুলিশ পালালো। আমাকে যখন এটাতে লিঞ্চিংটা কোথায় আমাকে একটু বলবেন? পুলিশ আপনাকে ঘিরে রেখেছে, এখানে মব আপনাকে লিঞ্চ করছে, এটা কোথায়? সেটা আপনি দেখান, আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো, পরে চালিয়ে দেবেন আপনার চ্যানেলে। এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে একদম গেল। আপনি চালিয়ে দেবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমি